হাতে নেতৃত্ব দেওয়া হয়েছে। আমি শুনেছি যে তারা যখন যায় সরকারি প্রোটোকল পায়, অনেক ডিসি সাহেবও তাদেরকে স্যার ঠার ডাকে। আমরা যখন নতুন নতুন এমপি হয়েছি ডিসি সাহেবরা স্যার ডাকতে চান, অনেক সচিব আমাদের স্যার ডাকছে, কিন্তু ডিসি সাহেব হলো এই এমপি সাহেব আসেন বসেন ইত্যাদি ইত্যাদি। তো এখন সেই ডিসি সাহেবরা এত যাদের না কুচু, তো তারা কিন্তু ওনাদেরকে স্যার ডাকছেন। এই বাংলাদেশে একটা ব্যতিক্রমধর্মী ঘটনা। তো এই ডিসি সাহেব স্যার ডাকছেন, এসপি সাহেবরাও স্যার ডাকছেন। এটা তো মর্যাদা রাখতে হবে, সেই মর্যাদা রাখতে হবে আচার আচরণে, চালচলনে, কথাবার্তায় সব মিলিয়ে। এখানে তাদের আমরা শুভ কামনা করছি, কিন্তু এখন পর্যন্ত আশাবাদী হওয়ার মতো আমি আসলে কিছু দেখছি। পর্যায় সংস্কার সহ সব কার্যক্রম শেষ হলে রমজানের আগেই নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টা পেশ সচিব এটি বলেছেন। ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন। আপনার কাছে কি এটিকে কোনো মনে হচ্ছে যে সুনির্দিষ্ট সময় আমরা পেয়ে গেলাম নির্বাচনের? আমার কাছে আসলে এটা খুব সিগনিফিক্যান্ট মনে হচ্ছে, বরং এই কাজটা না করলে ভালো। কেন মনে করছেন? যে কোনো একটা প্রেস কনফারেন্স তারা যেভাবে করেছে, কিছু হলে রাষ্ট্রের ওখানে খরচ আছে, ওখানে তারা আসছেন, ওটা রাষ্ট্রের তেল পড়ছে, তারপর তারা বক্তব্য দিচ্ছেন, তাদের গলার উপর চাপ পড়ছে। এবং আপনি দেখেন যে তাদের চেহারা ছিল তো টেনশন ছিল, মানে যারা বক্তব্য দিচ্ছেন তাদের যথেষ্ট টেনশন ছিল। এরপর ওখানে যারা সাংবাদিক গেছেন তাদেরকে তো খাওয়াতে হয়েছে, ওখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, সেই খাবার দাবার তো আকাশ থেকে আসে, আমাদেরই টাকা। কিন্তু এই এত সময় গেল, অপচয় গেল, এবং এই যে এখন আমি টকশো করছি, আপনারা টকশো করছেন, পত্রপত্রিকাগুলো ভরে যাচ্ছে, ইটস এ হিউজ ওয়েস্টেজ অফ টাইম, মানি অ্যান্ড এনার্জি, বাট দেয়ার ইজ নো রেজাল্ট। অর্থাৎ এটাকে বিশ্বাসযোগ্য কিছু আপনি মনে করছেন না? এখানে বিশ্বাস তো অনেক পরের ব্যাপার। ফার্স্ট থিং হলো যে এই জিনিসটি একেবারে প্রয়োজনই ছিল না, আননেসেসারি, এটা দরকার। তো এরকম একটা জিনিস তারা করেছে। এর কারণটা হলো যে সরকারের হাতে এই মুহূর্তে কোনো ইস্যু নেই, জনগণের অ্যাটেনশন ড্র করার মতো তারা কিছু করতে পারছে না। আবার অন্যদিকে দেশের ভিতরে এবং বাইরে একটার পর একটা এমন সব অনভিপ্রেত ঘটনাগুলো ঘটছে, এটাকে আনএক্সপেক্টেড বলতে পারেন, অপ্রত্যাশিত, বিরক্তিকর, অ্যাবনক্সিয়াস, দুর্গন্ধযুক্ত অসংখ্য ঘটনা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘটছে। এবং সবাই শুধু সরকারের দিকে আঙ্গুলি নির্দেশ করছে যে এই সরকারের কিছু নেই, কিছু হবে না। তো একটা ছোট্ট উদাহরণ দেই, যেমন ধরুন ওই যে একটা থানাতে যেটা হলো পটিয়া থানা। আচ্ছা। তো পটিয়া থানাতে যিনি পুলিশ কর্মকর্তা ওসি আছেন, সারা বাংলাদেশ বলছে হি ইজ রাইট। তো আর যারা মব করেছেন তারা রং। এরপরে পুলিশের আইজি জানেন যে তার ওসি রাইট, ডিআইজি জানেন রাইট। তো সারা বাংলাদেশের সমস্ত রাষ্ট্রযন্ত্র চেষ্টা করে একজন নিরপরাধ ওসিকে তার চেয়ারে বসাতে পারলেন না এবং তাকে রাখতে পারলেন না। তো এই যে তাদের যে ক্ষমতা, এত বিশাল ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে সারা বাংলাদেশে তারা একটা নির্বাচন আয়োজন করবেন। আর সেই নির্বাচনের জন্য আজকের থেকেই বিশাল আয়োজন চলবে, ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র উৎসাহ উদ্দীপনার, বাজাও ঢোল, নাচো, তারপরে অনুষ্ঠানের জন্য আয়োজন করো, পোলাও, কুরমা, বিরিয়ানি, সব। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে বিশ্ব কাঁপানো একটা দৃষ্টান্তমূলক যে নির্বাচন হবে, সেই নির্বাচন দেখার জন্য আকাশের তারকাগুলো পৃথিবীর কাছাকাছি চলে আসবে, সূর্য সেদিন নতুনভাবে হাসবে, পূর্ণিমার চাঁদ সেদিন মানে বাংলার আকাশে নতুন করে জ্যোৎস্না বিকিরণ করবে। আমাদের বাংলাদেশে যে কোকিলগুলো আছে এইগুলো অসাধারণ সুন্দরভাবে ডাকবে, সাইবেরিয়া থেকে আরো নতুন নতুন পাখি আসবে। তো এই যে উৎসাহ উদ্দীপনা, তারা যেভাবে এটাকে ড্রামাটিক করতে চাচ্ছে, যেটাকে নাটকীয় করতে চাচ্ছে, জনগণের মন মানসিকতা আসলে এই নাটকে রেসপন্ড করার মতো, ফুর্তি করার মতো অবস্থা নেই। তারা খুবই রিয়েলিস্টিক হয়ে গেছে। আপনি জানেন যে মানুষের জীবনে দুটো জিনিস থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ম্যাথমেটিক্স। এর বাইরে আসলে পৃথিবীতে কোনো কিছু নেই, যৌক্তিক জীবন, বিজ্ঞান। আরেকটা হলো নিয়তি। এখন গত 15 বছর ধরে শেখ হাসিনার জমানাতে যা কিছু ঘটেছে তার নিয়তিতেই কিন্তু তার পতন হয়েছে। এখানে কোনো অলৌকিক কিছু নেই, নাথিং মিরাকেল। আবার গত 10 মাসে 11 মাসে এই বাংলায় যা কিছু ঘটেছে সেই অনুযায়ী ডিসেম্বর মাসে বা আগামী 2026 সনের ফেব্রুয়ারি বলেন, এপ্রিল বলেন, সেইভাবেই ঘটনা ঘটবে। এখানে নাথিং উইল হ্যাপেন মিরাকেল। আকাশ থেকে কোনো জিব্রাইল আসবে না, কোনো পাখি আসবে না, অলৌকিক কিছুই ঘটবে না বলে আপনি আসলে মনে করছেন? জি। গত 11 মাসের যা কিছু ঘটেছে ওটাকে যোগ করে করে কয়টা ধর্ষণ হয়েছে, কয়টা চুরি হয়েছে, কয়টা চাঁদাবাজি হয়েছে, কয়টা পুলিশের অ্যাকশন হয়েছে,
কয়টা সচিবালয়ের নির্দেশ ডিসি পর্যায়ে বাস্তবায়িত হয়েছে, কয়টা ডিসির নির্দেশ গিয়ে ইউনিয়ন পর্যায়ে বাস্তবায়িত হয়েছে, কয়টনটি আর কাবিখা সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে, ওটার যে সামারি, ওই সামারির উপর ভিত্তি করেই মানুষের যে মন এবং মানসিকতা, সেটার উপরেই আগামীতে নির্বাচন হবে কি হবে না, ভালো হবে কি হবে না, সিল পিটানো হবে কি হবে না। বাংলাদেশে একটা নতুন 2024 সনের নিউ ডিজিটাল স্টার্লিং ভার্সন নির্বাচন হবে, নাকি একেবারে অসাধারণ একটা নির্বাচন হবে, যে নির্বাচন আমরা দেখে এক বছর শুধু আনন্দে গড়াগড়ি করব, যে আমাদের দেশে এমন একটা রত্ন হয়েছিল, যে রত্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠিয়েছেন এই সময়টা, আহা এই 53 বছর এই রাজনীতিবিদরা এই বদমাইশরা কি করেছে এই বাংলাদেশে, এই রত্ন যদি আরো 53 বছর আগে আমাদের দেশে আসতো তাহলে না জানি কিছু একটা হতো, হয়তো এক বছর আমরা আনন্দে উদ্বেলিত হব যে এরকম একটা নির্বাচন। আমাদের তো আসলে একটা নির্বাচন দরকার, আমাদের তো সংস্কার যেমন দরকার নতুন বাংলাদেশের জন্য। আবুল মোহাম্মদ শহীদ খান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যে সংস্কার ছাড়া কোনো পক্ষ নির্বাচনে গেলে আমরা তার বিরুদ্ধে যাব। জুলাই সনদ, গণহত্যার বিচার, সংস্কার ছাড়া দেশে নির্বাচন হবে না, এরকম মন্তব্য তিনি করেছেন এবং সেই সাথে বলেছেন যে দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না, কোনো রাজনৈতিক পক্ষের সামিল হতে চাইলে আমরা তার বিরুদ্ধে যাব। সরকার তো ঘোষণা দিচ্ছে যে সকল প্রস্তুতি নেওয়া হবে, তাহলে এনসিপি আর সরকারের মধ্যে আমরা সবসময় বলি যে একটা উষ্ণ একটা সম্পর্ক, তাহলে কি এনসিপি সরকারের বিরুদ্ধে যাবে? না, এটা ফ্রেন্ডলি ফায়ার হতে পারে, আমরা নিজেরা খেলছি এরকম হতে পারে, কারণ এনসিপিকে তো মানুষ সরকারের অংশ মনে করে নানান কারণে, এবং এর প্রমাণও কাছে। একেবারে সেই ড্যাভোস থেকে আপনার একেবারে গত 2 দিন আগে শফিকুল ইসলাম যিনি প্রেস সচিব, তার যে বক্তব্য এনসিপির বিভিন্ন কর্মসূচি নিয়ে, এবং নাইট সাহেবকে তো উনি প্রধানমন্ত্রী ভবিষ্যতে এভাবে পরিচয় করে দিয়েছিলেন। এনসিপি একটা রাজনৈতিক দল, তাদের বক্তব্য থাকতেই পারে, এবং সংস্কারের ব্যাপারে তো একটু আগেই আমরা একটা জিনিস বললাম যে সংস্কার মধ্যে 164টা প্রস্তাব ছিল, যে স্প্রেডশিট যেটাতে রাজনৈতিক দলেরা পরীক্ষা টরীক্ষা দিয়েছিল, তারপরে তো অনেক আলাপ আলোচনা, এবং সেই আলাপ আলোচনার ভিত্তিতে 90-এর বেশি জায়গায় একমত, আরো প্রধান 10টা বিষয়ে মোটামুটি একমত। তাইলে তো আপনার অনেক সংস্কারের ব্যাপারে একমত হয়ে গেছে, তো সংস্কার তাহলে হয়ে গেল। সংস্কার হচ্ছে না এরকম না, এটার একটা জুলাই সনদ করতে হবে। তো জুলাই সনদ যেটা হবে, সেই সনদটা সকলে যখন সাইন করবেন তো ওই দাবি তো পূরণ হয়ে যাবে। বিচার তো চলছে, বিচারের আপনার কোর্টের সাক্ষী প্রমাণ এসব হাজির হবে এবং বিচার চলতে থাকবে, সেখানেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ যে সংস্কারের কথা এনসিপি বলছে সেটা তার তো হচ্ছে। এখন এনসিপি যদি মনে করে যে না, ওই যে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর না হলে এটার কোনো সংস্কার হলো না, এটা তো পিআরের তো নতুন প্রস্তাব, এটা ওই 164টার মধ্যে তো নাই। সুতরাং আপনি নতুন প্রস্তাব আনবেন, নতুন আলোচনা করবেন, আরো সময় চাই। তো এখন আপনাকে প্রশ্ন করতে হবে, ভাই আপনি কত সময় চান? 1 বছর, 2 বছর, 3 বছর? তাহলে আপনি বলে দেন যে আমরা 3 বছর দল গুছানোর জন্য সময় চাই, তারপরে আমরা নির্বাচনের ব্যাপারে কথা বলবো। এরকম ভাবে তো হবে না। তো এনসিপি একটা রাজনৈতিক দল, এখনো রেজিস্টার্ড না, এবং সে কারণে ভোটেও যায়নি। সুতরাং আমরা জানি না যে তারা কতজন মানুষকে প্রতিনিধিত্ব করছে, এটা আমরা জানি না। একটা সমীকরণ আমরা দেখেছিলাম, সেখানে মোটামুটি এনসিপি কে দেখলাম যে প্রায় 16% মানুষ তাদেরকে যাচ্ছে, ইয়াং জেনারেশনদের নিয়ে একটা সমীক্ষা হয়েছে, যেখানে বিএনপির 21%-এর কথা আমরা দেখেছি। তাহলে তো সেই সমীক্ষা অনুযায়ী জামাতের আরেকটু কম। আচ্ছা, তো এই সমীক্ষা মানে এইসব সমীক্ষার ব্যাপারে তো আমি কোনো মন্তব্য করতে চাই না। কে সমীক্ষা করলো, সাইজ কি ছিল, সেখানে আবার অন্য কারো সমীক্ষা হয়েছে কিনা, উদ্দেশ্যপূর্ণ কিনা। আপনার ইন্টারন্যাশনাল সমীক্ষা তো এখন পয়সা দিয়ে কেনা যায়। আপনি যেসব সমীক্ষার কথা বলছেন, ওই সমীক্ষা রনি আরো ভালো বলতে পারবে, কেন উনি তৃণমূল মানুষের কাছে যায়। উনাকে জিজ্ঞাসা করেন যে উনার এলাকায় এনসিপির কি অবস্থা, জামাতের কি অবস্থা, তাহলে উনি যেটা বলবেন ওইটা আমি সমীক্ষা হিসেবে নিতে পারি। বাট আপনি যে সমীক্ষার উদাহরণ দিলেন, এটা সমীক্ষা হিসেবে গ্রহণযোগ্য না। এরকম সমীক্ষা করে কোনো লাভ নেই। ওইটা মাঠে যখন খেলা হবে তখন আমরা বুঝতে পারবো, যখন ভোটটা হবে, যদি ভালো ভোট হয়, যদি সত্যি ভোট হয়, তখন আপনি কেমন আসলে দেখছেন? আমরা কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি যে এনসিপির নেতৃস্থানীয় যারা আছে তারা গোটা দেশ চষে বেড়াচ্ছে, উত্তরাঞ্চল পুরোটা চষে বেড়াচ্ছে, এবং সেখানে তাদের সঙ্গে মানুষের সম্পৃক্ততা আমরা অনেক দেখতে পাচ্ছি। আপনার কাছে কি মনে হয় এটি কতটা কাজ করবে, বা তারা কতটা জনগণের সমর্থন পাচ্ছে? মানুষের সম্পৃক্ততা আপনি যে টিভি ফুটেজ বা ভিডিও ফুটেজ এবং অন্যান্য ফুটেজ দেখে তো তাহলে তো হিসাব করলে তো আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলোর সাথে এরকম মানুষের সম্পৃক্ততা 2-3%-এর বেশি না, 3 to 4%। তার বাইরে কিন্তু
কোটি কোটি মানুষ আছে। যদি 12 কোটি ভোটারের কথা বলেন, রাজনৈতিক দলের সাথে সরাসরি সম্পৃক্ত এরকম পদযাত্রা, আন্দোলন, মিছিল, সমাবেশ, বড় সমাবেশ, এইসব জায়গায় 2 থেকে 3% মানুষ অংশগ্রহণ করে, সকল রাজনৈতিক দল, মানে শুধুমাত্র এনসিপির জন্য আমি বলছি না, সকল রাজনৈতিক দল মিলে বাংলাদেশের 2 থেকে 3-4% মানুষ এটা সক্রিয় থাকে। সুতরাং এই সক্রিয়তা দিয়ে আপনি বিবেচনা করতে পারবেন না বা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না যে এটার ফলে তাদের বিশাল জনপ্রিয়তা আছে এবং এটা ভোটের বাক্সে রূপান্তরিত হবে। ভোটের বাক্স তো ভোট দিবে জনগণ, এরকম ভোট দিলে তো ধরেন জামাত ইসলামের জন্ম তো অনেক আগে 1941, এবং পাকিস্তান নামে একটা রাষ্ট্র আছে যেটা ইসলামী রাষ্ট্র, ওইখানেই তো জামাত কোনোদিন ক্ষমতায় যেতে পারেনি। এবং জামাত তো খুবই স্ট্রং একটা দল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তাদের বিশাল কর্মী বাহিনী আছে, কিন্তু যখন ভোটে দেখি তখন তাদের জনপ্রিয়তা বুঝতে পারি। সেইভাবে ইসলামী দলগুলোর ব্যাপারে ভোটে যখন দেখি জনপ্রিয়তা বুঝতে পারি। জনপ্রিয়তা বোঝার একটা উপায় হলো, বড় উপায় হলো ভোট, আর অন্য উপায় হলো হ্যাঁ সমাবেশ টমাবেশ করে আপনি কত লোককে আনতে পারেন, সেটা সম্পৃক্ত করতে পারেন, সেটা একটা উপায়, বাট সেটা ফাইনাল কিছু না। এটিনে গোলাম মান্নান রনি, আপনি কি বলতে চাবেন যে কেমন দেখছেন আপনি এই এনসিপি নেতৃস্থানীয় যারা আছে তারা যে চষে বেড়াচ্ছে, জনসংযোগ করছে? প্রথমত তারা একেবারে তরুণ, সময়টা অনেক কম, রাজনীতির ময়দানে অনভিজ্ঞ, ফলে আমি তাদের এই কাজকে স্বাগত জানাচ্ছি। লেট দেম ট্রাই, তারা তাদের মতো চেষ্টা করুক, চেষ্টা করার পরে তারা অংশগ্রহণ করুক। আমি শুধুমাত্র তাদেরকে অনুরোধ করব যে এই বুড়া বুড়া কতগুলো মানুষ তাদের সাথে জুটে গেছে তাদের মাথার উপর আবর্জনা হিসেবে, তাদেরকে নানা রকম দুষ্ট বুদ্ধি দিচ্ছে, এবং তাদের যে পরিশ্রম, আত্মত্যাগ এবং তাদেরকে নিয়ে আমাদের যে ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, সেই শ্রদ্ধা এবং ভালোবাসা কিছু দুষ্ট বুড়া মানুষ এবং যারা জীবনে প্রায় সব ক্ষেত্রেই ব্যর্থ, অশ্লীল, অশ্রাব্য, এই লোকদের কবলে পড়ে তরুণদের যে তারুণ্য এবং এদের যে কর্মপ্রচেষ্টা, এটা যেন নষ্ট না হয়। এর কারণ হলো বহুদিন পর আমরা এই একটা সম্প্রদায়কে রাজপথে পেয়েছি। বহুদিন পর আমরা তরুণদের এরকম একটা এক্সক্লুসিভ সফলতা পেয়েছি। এরকম সফলতা স্বাধীনতার পরে বাংলাদেশ আর কখনো হয়নি, কিন্তু বিভিন্ন কারণে গত 11 মাসে এই তরুণদেরকে কেন্দ্র করে আমাদের যে স্বপ্ন ছিল, আমাদের যে বিশ্বাস ছিল, অর্ঘ্য ছিল, ভালোবাসা ছিল, এই জায়গাটা এখন পর্যন্ত আর নেই। এই বিষয়টা যদি যারা তরুণ, সঙ্গত কারণে আমি ধরে নেই যে তারা স্মার্ট, আধুনিক প্রযুক্তিতে অভিজ্ঞতা সম্পন্ন এবং এই দুনিয়া তারা তাদের বয়স তারুণ্য দিয়ে তারা দেখেন, তাদের সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে পৃথিবীটা এত সহজ নয়। 2 নম্বর হলো যে মানুষ নিজে তার জীবনে সফল হয়নি, ধরেন একটা লোক 10 বার বিয়ে করেছে, প্রত্যেকবারই স্ত্রীর হাতে লাঞ্ছিত অপমানিত হয়ে তালাকপ্রাপ্ত হয়েছে 10 টাইমস, সে একটা বিরাট উপদেষ্টা, মানে সে একটা যাকে বলা হয় একটা ফার্ম খুলে বসেছে, দাম্পত্য জীবন কিভাবে সুখী করা যায় সেই ব্যাপারে সাজেশন দিচ্ছে, কেন সে 10টা বিয়ে করেছে এই জন্য। এইরকম আমাদের রাজনীতির ময়দানেও বিভিন্ন তাত্ত্বিক রয়েছে যারা জীবনে রাজনীতি করেননি, কিন্তু তারা রাজনৈতিক তাত্ত্বিক। অনেক বড় বড় ব্যবসায়িক কনসালটেন্ট রয়েছে, জীবনে কোনোদিন ব্যবসা করতে পারেনি, ব্যবসা করে তারা সফল হতে পারেনি। তা আমার সবচেয়ে ভয় হয় যে এই তরুণদের অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, আমি তাদেরকে এই কথাগুলো বলেছি, আপনার মাধ্যমে এই কথাগুলো বলছি যে তাদের যদি সফল হতে হয় তাহলে তাদের নিজস্ব চিন্তা থাকতে হবে, নিজস্ব প্ল্যান থাকতে হবে, নিজস্ব আইডিওলজি থাকতে হবে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো নিজের অর্থ থাকতে হবে। মানে সেটা চাঁদার মাধ্যমে হোক না কেন, বা শহীদ সাহেবের কাছ থেকে হোক, বা আমার কাছ থেকে হোক, আমার অর্থ দিয়ে এনসিপি রাজনীতি হবে না। এনসিপিতে বলছে তারা জনগণের কাছ থেকে, মানে জনগণের টাকা, কোনো ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নিয়ে এখানে যে কথাগুলো তারা বলছে, এই কথাগুলো আওয়ামী লীগের কথা, এই কথাগুলো বিএনপির কথা, এই কথাগুলো জামাতের কথা। আচ্ছা, এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত যদি যে কাজগুলো করে সেই কাজ যদি এনসিপি করে, তাহলে আমাদের এনসিপির দরকারটা কি? কোনো তো দরকার নেই। 2 নম্বর হলো যে তাদের মধ্যে এই গত 11 মাসে যে দুর্নাম এবং বদনাম যেগুলো আসছে, সেগুলো জামাতেরও আছে, বিএনপির আছে, আওয়ামী লীগের আছে। তো সেই বদনামের মধ্যে কেন তারা জড়াতে গেল? এরপরে হলো যে তারা গত 10 মাস 11 মাসে আমার কাছে একটা সিঙ্গেল মানে ইউনিক তাদের প্রোগ্রাম আমার কাছে মনে হয়নি, যেটা দেখে আমরা খুশি হব, আমরা মনে করব যে এই তরুণরা সুন্দরভাবে দেশ চালাতে পারবে। তাদের হাতে 2টো মন্ত্রণালয় দেওয়া হয়েছে, তাদের হাতে নেতৃত্ব দেওয়া হয়েছে। আমি শুনেছি যে তারা যখন যায় সরকারি প্রোটোকল পায়, অনেক ডিসি সাহেবও
তাদেরকে স্যার ঠার ডাকে। আমাদের তো আমরা যখন নতুন নতুন এমপি হয়েছি ডিসি সাহেবরা স্যার ডাকতে চান, অনেক সচিব আমাদের স্যার ডাকছে, কিন্তু ডিসি সাহেব হলো এই এমপি সাহেব আসেন বসেন ইত্যাদি ইত্যাদি। তো এখন সেই ডিসি সাহেবরা এত যাদের না কুচু, তো তারা কিন্তু ওনাদেরকে স্যার ডাকছেন। এই বাংলাদেশে একটা ব্যতিক্রমধর্মী ঘটনা। তো এই ডিসি সাহেব স্যার ডাকছেন, এসপি সাহেবরাও স্যার ডাকছেন। এটা তো মর্যাদা রাখতে হবে, সেই মর্যাদা রাখতে হবে আচার আচরণে, চালচলনে, কথাবার্তায় সব মিলিয়ে। এখানে তাদের আমরা শুভ কামনা করছি, কিন্তু এখন পর্যন্ত আশাবাদী হওয়ার মতো আমি আসলে কিছু দেখছি না। জি, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে। দর্শক স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। হ্যাঁ বলবেন। আমার প্রশ্নটা হচ্ছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন উত্তরবঙ্গ সফরের সময় যে পুরাতন খেলায় অংশগ্রহণ করবে না, নতুন খেলা হবে। তো এই নতুন খেলা গোলাম মোল্লা রনির মতো পুরান প্লেয়াররা অংশগ্রহণ করতে পারবে কিনা, আর এই খেলাটার নাম কি? এটাই হচ্ছে আমার প্রশ্ন দুজন অতিথির কাছে। একজন দর্শক ছিলেন পটুয়াখালী থেকে পিন্টু দুয়ারি, তিনি প্রশ্ন করছিলেন যে এনসিপির আহ্বায়ক তিনি পুরাতন খেলা নয় নতুন খেলার কথা বলেছেন। আপনি প্রশ্ন করেছেন যে এই খেলায় গোলাম মোল্লা রনির মতো পুরাতন প্লেয়ার যারা আছে তারা অংশ নিতে পারবে কিনা এবং এই খেলার নাম কি, ছোট করে একটু উত্তরটি নেই। মানে আসলে এই খেলার নাম দুর্বোধ্য একটা খেলা, ধরে নেন উলাং ফট, এরকম জাতীয় একটা খেলার নাম হবে আর কি। দ্বিতীয়ত তারা যে অ্যাটিটিউড দেখাচ্ছে তরুণরা, সেই অ্যাটিটিউডের মধ্যে বোঝাই যাচ্ছে যে আমরা যারা পুরনো বিভিন্ন সময় রাজনীতি করে আসছি, আমাদের চিন্তা ধ্যান ধারণা আসলে তাদের উপযুক্ত নয়। মানে উই আর নট কোয়ালিফাইড টু প্লে উইথ দেম। তো এই হলো তাদের মন এবং মানসিকতা। তারা একটা নতুন বাংলাদেশ গড়তে চাচ্ছে, তারা একটা রিসেট করতে চাচ্ছে, নতুন ইতিহাস, নতুন সংবিধান, সমস্ত কিছু। এই যে তাদের যে চেষ্টা, অবিরত চেষ্টা, এই চেষ্টাটা আসলে যে কোথায় গিয়ে থামবে এবং কোথায় গিয়ে এটা সমীকরণ আসবে, তারা কি মানে আমরা যা কিছু চিন্তা ভাবনা করছি, আমরা কি সব কিছু যা জানলাম, শিখলাম, বুঝলাম, জীবনে সফল হলাম, এগুলো ভুল, নাকি তারা আমাদের যে স্বপ্ন দেখাচ্ছে, যে কথাগুলো বলছে, এইগুলোর মাধ্যমে একটা নতুন পিরামিড তৈরি হবে, নতুন সভ্যতা তৈরি হবে, এটা এই জন্মে দেখে যেতে পারবো কিনা, দিস ইজ এ কোশ্চেন। অসংখ্য ধন্যবাদ জনাব আবুল মোহাম্মদ শহীদ খান। দেশের মঙ্গলের জন্যই দেশকে দ্রুত নির্বাচনের ট্র্যাকে ওঠাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নির্বাচনের ট্র্যাকে এখনো আমরা উঠতে পারলাম না। আজকে যদিও যে বিষয়টিতে প্রথমে শুরু করলাম যে সব প্রস্তুতি শেষ হলে রমজানের আগে নির্বাচন, এই ট্র্যাকে আসলে আমরা কখন উঠতে পারবো, আপনার কি মনে হয়? এখনো চিন্তা করলে হয়তো আমরা ট্র্যাকে উঠতে পারবো, বাট ট্র্যাকে ওঠাটা কতটা নিশ্চিত এটা একেবারে বলা যাচ্ছে না, কারণ নিশ্চিত কিছুই না। কারণ ওই যে সব প্রস্তুতি, এই সব যখন যদি কিন্তু সব মানে নানান শর্ত আরোপ থাকে, তো নানান শর্তের বেড়া দিলে পরিষ্কার কোনো চিত্র পাওয়া যায় না। তবে একটা দেশে নির্বাচিত সরকার দরকার, কারণ বর্তমান সরকারের যে অবস্থা এবং বর্তমান অর্থনৈতিক অবস্থা, বিশ্বের সাথে আমাদের সম্পর্কের অবস্থা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা, সব মিলিয়ে একটা নির্বাচিত সরকার দরকার এবং একটা ভালো নির্বাচন হওয়া দরকার। এখন ভালো নির্বাচনের জন্য তো যে ভালো ভালো কথা আমরা আজকে কিছু শুনতে পেরেছি, যে ইয়াতে ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সকল প্রস্তুতি সম্পন্ন করবে নির্বাচনের ব্যাপারে। তো সেই প্রস্তুতি সম্পন্ন করার আগে তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে, সেটা তো তাদের প্রধান কাজ। আর নির্বাচনের কাজটা তো ওইটা কয়েকদিনের কাজ, ওটা কয়েকদিনের কাজ। কেন্দ্র পাহারা দেওয়া ওগুলো একদিনের কাজ, ভোট বাক্স পাহারা দেওয়া, ভোট কেন্দ্র পাহারা দেখা, তারপর ভোটের বাক্স ঠিক মতো এক জায়গায় নিয়ে যাওয়া, ভোটের রেজাল্ট পাবলিশ, ওখানে তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করবেন। এখন দেখেন, আপনি যদি এই আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করতে চান, তাহলে প্রস্তুতি দেখি দেশের যে থানা থেকে যে অস্ত্র লুট হয়ে গেছে, জেল থেকে যে অস্ত্র লুট হয়ে গেছে, এবং অবৈধ অস্ত্র দেশে যেটা আছে, সীমান্ত থেকে যেগুলো আসছে না, সশস্ত্র বিপ্লবের জন্য বা সশস্ত্র সংগ্রামের জন্য যাদের কাছে অস্ত্র ছিল, এটার মতো শোনা যায় না যে আমরা একটা সশস্ত্র সংগ্রাম করতাম, তাহলে নিশ্চয়ই তাদের কাছে অস্ত্র ছিল। তাই এইসব অবৈধ অস্ত্র, সকল অস্ত্র আপনাকে উদ্ধার করতে হবে। সেই অস্ত্র উদ্ধার অভিযানটাতে আমরা এখন পর্যন্ত কোনো বড় ধরনের সাফল্য দেখিনি, ছোটখাটো টোটকা সাফল্য দেখেছি। বাট এখানে তো একটা যৌথ বাহিনীর একদম কম্বিং অপারেশন, চিউরি অভিযান, এরকম কিন্তু আমরা দেখিনি। আপনি যদি ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিতে বলেন, তাহলে এই কাজগুলো আগে করতে হবে। যেসব অপরাধীরা জেল ভেঙে পালিয়ে গেছে, তারা যদি অপরাধী হয় এবং তাদের যদি জামিন না থাকে এবং তারা যদি জলপ্লাতক হন, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তো এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ওই যে একটা উদাহরণ দেওয়া হলো না, পটিয়া, আমরা আমাদের
যে একজন পুলিশ অফিসার যিনি ঠিক কাজ করছিলেন, আইনানুগ কাজ করতে যাচ্ছিলেন, তাকে আমরা রক্ষা করতে পারলাম না। আপনার নানান জায়গায় আপনি পুলিশের উপরে হামলা বা পুলিশের উপরে খবরদারি, পুলিশ স্টেশনের যে নানান রকম উৎপাত, তাদেরকে অপমান করা, এসব তো কন্টিনিউ করা হচ্ছে। তো এইসব তো মব তন্ত্রকে তো আপনাকে বন্ধ করতে হবে। আপনি যদি নির্বাচন করতে চান, ভালো নির্বাচন করতে চান, মব হতে পারবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি ঘটতে হবে। কিন্তু মবকে মব বলেই তো অনেকে স্বীকার করছেন না। যারা বলেন না তারা বুঝবেন পরে, কেন তাদের কাছে যদি প্রেশার গ্রুপ, একজন বলছেন নাকি প্রেশার গ্রুপ নাকি, মব এবং প্রেশার গ্রুপের এখন ডেফিনেশন তো কাউকে শেখানো যাবে না। মবের একটা আলাদা ডেফিনেশন অক্সফোর্ড ডিকশনারি পড়লেই তো হয় ভাই, অন্য কাউকে জিজ্ঞেস করার দরকার নেই মব কাকে বলে, প্রেশার গ্রুপ কাকে বলে। সুতরাং এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মব মানে মব, বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল জনতা অকারণে একটা সন্ত্রাস সৃষ্টি করছে, কারো বাসায় যে হামলা করছে, পুলিশ স্টেশনে হামলা করছে, আপনাকে রাস্তায় অপমান করছে, তাদের হাত থেকে তো কেউ রক্ষা পাচ্ছে না, নারী পুরুষ নির্বিশেষে, শিশু। এবং তারপরে এই কাজটাকে যদি আপনি প্রেশার গ্রুপের কথা বলেন, প্রেশার গ্রুপ তো অবশ্যই ভালো, যেমন এনসিপি একটা প্রেশার গ্রুপ অবশ্যই মনে করতে পারি আমরা, বা যে কোনো একটা সংগঠন, ছোট সংগঠনও প্রেশার গ্রুপ হতে পারে। ওই যে তেল গ্যাস নিয়ে আন্দোলন করতো না, তাদেরকে আপনি প্রেশার গ্রুপ বলতে পারেন। কিন্তু আপনি মবকে যদি প্রেশার গ্রুপ বলেন, তাহলে মবতন্ত্রকে উস্কানি দেওয়া হয়, এবং এটার জন্য কিন্তু একদিন জবাব দিতে হবে। জি জনাব গোলাম মাওলা রনি, বিএনপি যেমনটি বলছে যে জনগণের জন্য, দেশের কল্যাণের জন্য আসলে নির্বাচনটা খুব দ্রুত দিয়ে দেওয়া দরকার, নির্বাচনের ট্র্যাকে ওঠা দরকার। সেই ট্র্যাকে ওঠার আগে এই যে নতুন নতুন নানান ইস্যু আমরা আসলে দেখতে পাচ্ছি, বিশেষ করে পিআর পদ্ধতি নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক কিছু হচ্ছে। সেই পদ্ধতির সমাধানটাও তো আসা দরকার, যে পিআর পদ্ধতিতে এবার নির্বাচন হচ্ছে কিনা। আপনার কাছে কতটুকু যৌক্তিক মনে হয় পিআর পদ্ধতিতে এবার নির্বাচন হওয়া? একেবারে যৌক্তিক মনে হয় না। এর কারণ হলো যে বাংলাদেশের যে কৃষ্টি এবং কালচার, এ দেশের মানুষ খুব কনজারভেটিভ, মানে ট্রেডিশনের বাইরে যেতে চায় না। এখন আমরা অনেকে বলি ফেসবুকের প্রভাব দেখি, তারপরে ইউটিউবের প্রভাব দেখি, তাদের ভাবসাব যারা ইউটিউবে ফেসবুকে সেলিব্রিটি দেখে মনে হয় তারা কয়েক কোটি লোক জড়ো করে ফেলতে পারবে, কিন্তু শাহবাগে আপনি ডাকেন যে কোনো একটা লোকে দেখবেন 20-25 জন লোক তারা জড়ো করতে পারেনি। তো বাস্তবতা হলো যে আমাদের এই যে ট্রেডিশনাল যে নির্বাচন, সেই নির্বাচনের বাইরে আমরা শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশ, ভারত, পাকিস্তান কোথাও আমরা যেতে পারিনি। তো এখানে নির্বাচনের একটা রং আছে, ঢং আছে, ল্যাঙ্গুয়েজ আছে, নির্বাচনের ভাষা আছে, এবং এখানে অর্থ, বৃত্ত, ক্ষমতা, অনেক কিছু, মানে এখানে মিছিল মিটিং এর বাইরে আমরা যেতে পারবো না। যার জন্য এই যে সময়টি, এই সময়টিতে পরীক্ষা নিরীক্ষা করার সময় নয়। আচ্ছা, এখানে যেটা ছিল যে আগে তত্ত্বাবধায়ক সরকারে যারা সফল হয়েছেন তারা কিন্তু দেখা গেল যে, আমি একটা জিনিস বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি 2024 সনের ডিসেম্বর মাসে নির্বাচনটা দিয়ে দিতেন, তাহলে 1973 সনে যে প্রথম নির্বাচনটা স্বতঃস্ফূর্তভাবে হলো, কিংবা 1991 সনে নির্বাচনটা স্বতঃস্ফূর্তভাবে হলো। আমাদের দেখেন এরশাদ জমানাতে দুটো মবের নির্বাচন হয়েছিল, 86 এবং 88-তে। তো সিল পিটানো, বাক্স পিটানো থেকে শুরু করে, ভোট ম্যানিপুলেশন থেকে শুরু করে, প্রার্থী এমপি বানানো, এবং খুবই আজে বাজে প্রকৃতির লোকদেরকে এমপি বানানো, এই জিনিসগুলো সত্ত্বেও মানে জাস্টিস শাহাবুদ্দিনের যে সরকার এত দ্রুত সিদ্ধান্ত নিয়েছিল যে একটা বিজয়ের আনন্দ, মানে এরশাদ পতন এবং একটা গণতন্ত্র পাওয়ার যে বিজয়ের আনন্দ, ওই আনন্দটাকে দেশের ভোটাররা ওন করেছে। তো ওন করার কারণে ওখানে আসলে ম্যানিপুলেশন করা, দুষ্ট চিন্তা করা, বা ওখানে ভোট সিল পিটানো, এই বুদ্ধিটাই মাথার মধ্যে আসেনি। এখন ধরেন বিএনপি তাদের 4-5 করে প্রার্থী হয়ে গেছে, তাদের মধ্যে যে গ্রুপিং হয়ে গেছে, চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি হয়ে গেছে, এবং যেটা নিয়ে বিএনপি যথেষ্ট বিব্রত। এবং আপনি চিন্তা করেন যে রাজনীতির যে বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে, যেটা আগে ছিল না, একে অপরকে লক্ষ্য করে খুবই আজে বাজে কথাবার্তা ইদানিং বলা হচ্ছে। আপনি দেখুন খুবই যে চরমনায়ের পীর সাহেব, ওনাকে কেন্দ্র করে সালাউদ্দিন সাহেব বললেন যে চৌরা। তো আমাদের আসলে যারা চর অঞ্চলের মানুষ, তাদেরকে চৌরা বললে বা চরের লোক বলে ভীষণ রকম তারা অপমান বোধ করে। এত অপমান বোধ করে আপনি চরের অধিবাসী ছাড়া বুঝতে পারবেন না। হ্যাঁ, চরের সাথে আবার আর একটা চৌরা, তারপরে আর একটা শব্দ আছে। তো যার জন্য কোনো চরের বাসিন্দাকে যদি আপনি চৌরা বলেন, সে ভীষণ রকম অপমান বোধ করে। এবং সেই অপমানের কারণে কি হচ্ছে দেখেন, চরমনায়ের পীর সাহেব, তার না হলে বাংলাদেশের 50 লাখ একেবারে অন্ধ সমর্থক আছে, যারা তাকে উলি আল্লাহ মনে করেন, গাউস কুতুব মনে করেন, এবং যা বলেন। তো এই এরকম একজন সম্মানিত মানুষ, যার 50 লাখ লোকের সিল আছে,
সাপ্পুর আছে, হি ইজ এ রেসপেক্টেড ম্যান, অ্যাকসেপ্টেড ম্যান, এবং যা বলেন তার ভক্তরা মেনে নেয়। তো তাকে আপনি যখন অধৈর্য হয়ে চৌড়া বললেন, কেন চৌড়া বললেন আপনি? যে এই ভদ্রলোক ঢাকাতে এরকম একটা তারা সমাবেশ করলো, বিশাল একটা সমাবেশ, সেখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হলো, এবং এখানে 2-3টা রাজনৈতিক দল যারা বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো ছিল তাদেরকে আমরা নিয়ে আসছে ছিনিয়ে, অথবা তারা স্বেচ্ছায় সেখান থেকে চলে এসছে। এটা বিএনপির খুব কাজে মানে আঘাত লাগছে। তো যাই হোক, বিএনপিটা গালি দিল। এখন সেটার উত্তরে পীর সাহেব যেটা বলতেছেন, এটা তো বিএনপির একটা বিব্রতকর। সে বলতেছে যে তাদের যে নেতা তারেক রহমান সাহেব ইন্ডিকেট করে, তার যে মিলিটারি মাজা ভেঙে দিছিল, এমনি এমনি দিছিল নাকি? কেন মাজা ভেঙে দিছে? কোন ভালো মানুষের মাজা ভাঙে? কারণ এটার উত্তর বিএনপি কি দেবে? এই জিনিসগুলো 6 মাস আগেও ছিল না, ইভেন 1 মাস আগেও ছিল না। আপনি মনে করছেন যে বাড়বে, যত সময় দীর্ঘায়িত হবে মানে বাড়বে মানে কি? আপনি চিন্তা করেন, এই যে ঐক্যমতের মিটিং হচ্ছে, এখন আমরা যারা রাজনীতি করি, তো আমাদের একটা উপজেলা পর্যায়ের ছোট বা ইউনিয়ন পর্যায়ের একটা ছোট সম্মেলন হয়, ওখানে আমাদের নাকের উপরে একটা ঘুষি পড়তে পারে, মাথার উপরে একটা চেয়ার পড়তে পারে, ওটা আমরা প্রস্তুতি নিয়ে কিন্তু যাই। এখানে কেন্দ্র থেকে ধরেন বড় একজন নেতা গেল, তারও মাথার উপরে একটা চেয়ারের বাড়ি পড়তে পারে। এটি হলো পলিটিক্যাল বাস্তবতা। রাজনীতিবিদরা এরকম মারামারি কাটাকাটি করে, পার্লামেন্টের মধ্যেও করে। তো সেক্ষেত্রে ধরেন এই যে বদিউল আলম মজুমদার, ওরা বয়স্ক মানুষ, আলী রিয়াজ সাহেব আছেন, সরফরাজ সাহেব আছেন, ওনাদের একসময় কলেবে এত বসে বসে থাকে। আর এখানে সমস্ত রাজনৈতিক দলগুলো, তারা এই গত কয়েক মাস তাদের মধ্যে কিন্তু বিভেদ বিসংবাদ ছিল না। এখন এরা উপস্থিত হয়ে যদি অল অন এ সাডেন ওখানে বসে এদের সামনে মারামারি শুরু করে দেয়, এর কোনো ব্যাপারই না, তখন এদের অবস্থা কি হবে? এবং এদের তো সাইকোলজিক্যালি দে আর সো উইক। তারা আমরা যারা পলিটিশিয়ান, আমাদের মারামারি দেখতে অভ্যস্ত, চোখের সামনে মারামারি করছে, নাক ফাটাইয়ে বদনা ঠোঁটা ফাটাই ফেলতেছে নাকের, উই ডোন্ট কেয়ার, আমরা এগুলো কেয়ার করি, আমরা দাঁড়ায় থাকি বীরের মতো। কিন্তু যারা এই ধরনের মাইট ঠাইট দেখে নাই, তারা প্রথমে সেন্সলেস হয়ে যাবে। সেন্সলেস হওয়ার পরে কি যে অবস্থা হয়ে যায়, ওই ধরনের একটা বিরূপ পরিস্থিতি আমরা আশঙ্কা করতেছি, বিকজ ধীরে ধীরে পুরো পরিস্থিতিটা বিষময়ের দিকে চলে যাচ্ছে। অথচ সেম জিনিসটা যদি 2024 সনের ডিসেম্বর মাসের মধ্যে হতো, আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরেকটা নোবেল পুরস্কার দেওয়ার জন্য পুরো দেশবাসী আমরা সবাই বলতাম, সমর্থন করতাম, মানে অনেস্টলি বলতেছি। এবং উনি এত মনে হয় যে জাস্টিস সাহাবুদ্দিনের চেয়ে ওনার ক্রেডিট বেশি হতো ডিসেম্বর হলে। কেন? এত জনসমর্থন নিয়ে, এত প্রেম নিয়ে, এত ভালোবাসা নিয়ে, বিশ্বাস করেন বাংলাদেশে বঙ্গবন্ধুর আগমনটা আমি তো ওই তারিখে দেখিনি, কিন্তু আমি যেদিন থেকে দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অভিষেক ক্ষমতায়, এই অভিষেকের সঙ্গে যে ভালোবাসা ছিল, যে অকুণ্ঠ সমর্থন ছিল, এটা আমি আর দেখিনি কখনো। এটা রিভার্স হয়ে গেছে এখন। জি, অসংখ্য ধন্যবাদ। আরো একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি একটু নিয়ে আসি। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আমি রবিউল বলি বলছি, দিনাজপুর থেকে। বলবেন। আমার প্রশ্ন হচ্ছে এই যে এনসিপির ছেলেপেলেরা নতুন স্বপ্নের কথা বলছে, তার তো কোনো তালিকা নেই। তারা নতুন রূপরেখার কথা বলছে, তার তো কোনো এজেন্ডা বাংলাদেশ জাতির সামনে উপস্থাপন করছে না। তারা বিভিন্ন এলাকায় ঘুরছে, বিভিন্ন ধরনের কথা বলছে, বিভিন্ন সংস্কারের কথা বলছে, কি কি সংস্কার করবে তারা তা কিন্তু বিস্তারিত বলছে না। আর একটি প্রশ্ন হচ্ছে আমাদের কি মনে হতে শুরু করেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতালোভী, তিনি ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়? একজন দর্শক দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রুবেল গুনি, তিনি প্রশ্ন করছিলেন যে নতুন যে দল, অর্থাৎ এনসিপির কথা বলছেন, ছাত্রদের যে দল, সেখানে নতুন নতুন শব্দ তারা ব্যবহার করছেন, তাদের রূপরেখা তারা স্পষ্ট না, জনগণের স্পষ্ট না, তাদের কি কি আসলে রূপরেখা আছে তার তালিকা তাদের কাছে নেই, এবং সেই প্রশ্নটি করছেন তাদের বিষয়টি নিয়ে, এবং সেই সাথে প্রশ্ন করেছেন যে দিন দিন ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টার কথা বলছেন, তিনি কি দিন দিন ক্ষমতালোভী হয়ে উঠছেন? জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। প্রশ্নের দ্বিতীয় অংশ, যে ডক্টর ইউনূস ক্ষমতালোভী হয়ে উঠছেন কিনা, এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, এটা ইতিহাস নির্ধারণ করবে। এখন এই মুহূর্তে মাত্র 10 মাস 11 মাসে আমরা এরকম কোনো কনক্লুশনে যেতে পারবো না যে ডক্টর ইউনূস ক্ষমতালোভী হয়ে উঠছেন কিনা। এখন এই যে আজকে তো আবার নির্বাচনের ঘোষণা টোষণা এসব নিয়ে আমরা আলোচনা করছি, সুতরাং আমরা অপেক্ষা করি, এটা বোঝা যাবে, এবং এটা ইতিহাস একদিন ডিসাইড করবে যে উনি কি করছিলেন। আর এনসিপির ব্যাপারে যে কথাটা বললেন যে ছেলেপেলের দল, তো এইটাতে বোঝা যায় যে ওনারা যারা একটু বয়স্ক আছেন, এনসিপিতে একেবারে তরুণদের দল, খুব সন্দেহ নাই এতে, যারা বয়স্ক আছেন তারা এদেরকে এখনো ছেলেপেলে বুঝে উঠতে পারছেন না। প্রথম মনে করছে এগুলো ছেলেপেলে, সেটা একটা ইম্পর্টেন্ট। যেমন রাজনীতিতে যখন কাউকে আপনি শিশু ছেলেপেলে মনে করবেন, তখন কিন্তু এটা প্রথমেই একটা ধাক্কা খাওয়ার মতো,
তারা তো একটা রাজনৈতিক দল করেছে এবং তারা অনেক বড় মাপের নেতা, তারা একটা এত বড় আন্দোলনের নেতৃত্ব দিতে প্রধানমন্ত্রী হবেন, আমাদের শফিক সাহেব যেভাবে বলছেন, সুতরাং তাদেরকে ছেড়ে ফেলে মনে করা মানে এটা একটা বড় ধাক্কা। সুতরাং ওনাকে আমি রিকোয়েস্ট করবো যে না, এদেরকে একটু আরেকটু গুরুত্ব দেন। গুরুত্ব দেওয়ার পরে যে উনি যে জিনিসটা জানতে চাইছিলেন, এনসিপিকে সেটা জানাতে হবে যে আসলে তাদের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ আরো পরিষ্কার করার জন্য এটা জানাতে হবে। জি, আর পিআর পদ্ধতির কথা যেমনটি জনাব গোলাম মাওলা রনির কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আপনার ব্যক্তিগত মতামতটা কি? বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা নতুন বাংলাদেশে তো অনেক পরিবর্তনের কথা বলছিলাম, সেখানে নির্বাচনে কেন একটা পরিবর্তন আসতে পারে না? কেন সংখ্যানুপাতিক নির্বাচন হতে পারে না, যেখানে সকল দল সেখানে সমান সুযোগ পাবে? সেটাও তো একটা ভালো পরিবর্তন হতে পারে। না, এটা অবশ্যই পৃথিবীর জন্য ভালো পরিবর্তন, কিন্তু আপনাকে দেখতে হবে যে লিস্ট দেখতে হবে, এবং 100টার বেশি দেশে এটা আছে, কোনো সন্দেহ নেই। দেশগুলো কারা, সেখানে গণতন্ত্র কোন জায়গায় গেছে? আপনি গণতন্ত্রকে যদি একটা জায়গায় রাখেন, বিন্দুতে রাখেন, আমাদের দেশে তো আমরা এখন গণতন্ত্রের ওই বিন্দুতেই পৌঁছতে পারি না। নর্মাল গণতন্ত্র যে এই যে ভোটের সিস্টেম, ভোট ঠিক মতো হওয়া, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া ভোট ঠিক মতো হচ্ছে না এবং আবার তত্ত্বাবধায়ক সরকার লাগবে, তো আপনি এখানেই পৌঁছতে পারেন নাই। তো আপনি এখন চাচ্ছেন যে আরো উচ্চতর আসনে, মানে আপনি ওই আমাদের যে বাটালি হিল আছে না চট্টগ্রামে, ওইটাই দিয়ে উঠতে পারেন, মানে আপনার ওই মানে সক্ষমতা নেই, আপনি এখন এভারেস্টে উঠতে চান, তাহলে তো হবে না। তো ওই জিনিসটা মানে ওই রকম উল্লেখন করার মতো সময় সুযোগ এখনো আসেনি। পিআর পদ্ধতি ভালো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, বিতর্কের কিছু নাই। তো আপনাকে এটা চালু করতে হলে এবং আপনাকে তো প্রথমে একটা পার্লামেন্টারি নির্বাচন করতে হবে এবং আমাদের কনস্টিটিউশনটার মধ্যে এগুলো তো আনতে হবে। যদি আমি কম্প্রোমাইজ থিওরি বলতে চাই বা কম্প্রোমাইজ ফর্মুলা দিই, যদি কখনো বাংলাদেশে একটা উচ্চ কক্ষ হয়, যদি বলছি যে হ্যাঁ এটা সবাই একমত হলে হয়তো আমরা একটা উচ্চ কক্ষ নিয়ে আলোচনা করতে পারবো, তাহলে কি করতে হবে? আমাদের একটা উচ্চ কক্ষ থাকবে, সেটা পার্লামেন্টে আইন পাস করতে হবে, সেই উচ্চ কক্ষে কতজন মেম্বার হবে সেটার আইন পাস করতে হবে, এবং সেই মেম্বাররা কিভাবে করতে আসবেন সেটার আইন পাস করতে হবে। সেখানে আপনি হয়তো বলতে পারেন আচ্ছা ঠিক আছে, আমরা একটা উচ্চ কক্ষ করেছি, এখানে 100 জন মেম্বার থাকবে, আচ্ছা 30% আপনি পিআরএস পদ্ধতিতে নেন, 30% এই যে বিভিন্ন রাজনৈতিক দলকে বলেন যে আপনারা নমিনেট করেন, অথবা মনে করেন আরেকটু আর্গুমেন্ট করলে আপনি 50% নেন, বাকি 50% তো আপনাকে বিভিন্ন পেশাজীবী থেকে নিতে হবে, সেগুলো কিভাবে নেবেন সেগুলো আলোচনা করতে হবে। তো এইটা একটা দীর্ঘ আলোচনার ব্যাপার এবং একটা আলোচনার ব্যাপার। এইরকম তো না যে ভাই এখন পিআর পদ্ধতি চালু করে, নাহলে আমি নির্বাচন করব না বা নির্বাচন হতে দেব না, অথবা এখনই পিআর চালু করতে হবে, এটা আমাদের দেশের প্রেক্ষাপটে সম্ভব না। এবং কয়েকটা দেশের উদাহরণ তো রনি সাহেব দিচ্ছেন, আর পিআর এর উদাহরণ আছে। নেপালে একটু পিআর চালু করছিল, তখন ওখানে 11 বছরে 13 বার সরকার পরিবর্তন। জি, আমাদের সময় একেবারে কম। জনাব গোলাম মাওলা রনি, একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলি। শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস নিয়ে আজকে একটি বিবিসির যাচাই একটা রেকর্ডিং অনুসারে সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কথা অনুমতি দিয়েছেন নিজে, এবং তারা যেখানেই তাদেরকে পাওয়া যাবে, অর্থাৎ যারা অভ্যুত্থানকারী ছিল তাদেরকে যেন সেখানেই গুলি করবে। এই অনুসন্ধান নিয়ে বা এই অডিও রেকর্ডিং নিয়ে আপনি আসলে কি বলতে চান? আলোচনা কি আছে? আমাদের দেশে যারা প্রধানমন্ত্রী থাকেন তারাই তো সব নির্দেশ দেন, তাদের কথা মতো বাহিনীগুলো কাজ করে, তাদের কথা মতো সচিবরা কাজ করে, তাদের কথা মতো মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন তারা এলাকাতে গিয়ে করেন। তো এখানে তো আসলে যেহেতু তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এই পদ্মা ব্রিজের জন্য যেভাবে তাকে ধন্যবাদ দিবেন, মেট্রো রেলের জন্য তাকে ধন্যবাদ দিবেন, আবার তার যে পতনের জন্য যা কিছু হচ্ছে তার জন্য তো যে দায় তাকে নিতে হবে, এবং এখানে সে নির্দেশ নাদেরকে গুলি চালাতো না, এত বড় সাহস কারণে। তো এটা নিয়ে আসলে এত রিপোর্ট করার এত কিছু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একেবারে ডাল ভাত। শেখ হাসিনা যে কাজটা করেছে ওই একই কাজ, সন্দেহ এমনিতেও কারো ছিল না, কারো কোনো সন্দেহ ছিল না, এটা নিয়ে প্রশ্ন করার দরকার নেই, এটা এইভাবেই হয়। এর আগে যারাই ক্ষমতা ছিল, মানে যে সময়তে ওই ক্ষমতার সময়তে যত রকম অপারেশনগুলো হয়েছে, মন্দ কাজগুলো হয়েছে সব জমানাতে, এই জন্য ওই শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা আসছে। এমন ঘটনা না যে আইজি সাহেব বা সেনাপ্রধান বা সচিব সাহেব তারা সমস্ত অপরাধ করেছেন আর প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট সাধ্য হাতে তুলির বেশি তারা শুধুমাত্র শুয়ে শুয়ে আল্লাহ বিল্লাহ করছেন, তসবিহ টিপছেন। এই ঘটনা বাংলাদেশে ঘটে নাই, এবং এটা ওই অতীতে যেভাবে ঘটে পরে এখনো দেখেন যত রকম অপকর্ম হচ্ছে এসব ওই এক জায়গা থেকে হচ্ছে, আবার যত ভালো কাজ সব এক জায়গা থেকে হচ্ছে। এটাই বাংলাদেশ। ধন্যবাদ জনাব গোলাম মাওলা রনি।